নমস্কার। আজ চলুন প্রায় ৫,০০০ বছর পেছনে ফিরে যাই। এমন অবিশ্বাস্য সভ্যতার গল্প শুনব যার বেশিরভাগটাই এতদিন মাটির নিচে চাপা পড়েছিল। এক বিরাট বিস্ময় যার নাম সিন্ধু সভ্যতা। আচ্ছা, একবার ভাবার চেষ্টা করা যাক। আজ থেকে ৫,০০০ বছর আগে একটা শহর ঠিক কেমন দেখতে ছিল? মাথায় কি আসছে? হয়তো কাঁচা রাস্তা, মাটির ঘর, মানে সব মিলিয়ে বেশ এলোমেলো একটা ছবি, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো এই শহরগুলো আমাদের কল্পনার থেকেও অনেক অনেক বেশি আধুনিক ছিল, এতটাই যে শুনলে রীতিমতো অবাক হতে হয়। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। একটা সময় পর্যন্ত আমরা কিন্তু এটাই জানতাম যে ভারতীয় উপমহাদেশের ইতিহাস শুরু হয়েছে আর্যদের সময় থেকে। কিন্তু জানেন, বিংশ শতকের শুরুর দিকে এমন এক আবিষ্কার হলো যা পুরো ইতিহাসটাকেই একেবারে নতুন করে লিখতে বাধ্য করল। এই যে দেখুন, ১৯২০ দশকের আগে পর্যন্ত ইতিহাস বইগুলোতে একটা নির্দিষ্ট গল্পই বলা হতো, কিন্তু তারপর দয়ারাম সাহানি খুঁজে পেলেন হরপ্পা, আর রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করলেন মহেঞ্জোদারো। আর ব্যাস, জানা গেল যে ভারতের ইতিহাস আসলে আরও কয়েক হাজার বছরের পুরনো। ভাবুন একবার, একটা আবিষ্কারে পুরো দেশের ইতিহাস হাজার হাজার বছর পিছিয়ে গেল। ইতিহাসের পাতাটা যেন এক মুহূর্তে কেউ উল্টে দিল। আর এটা শুধু যে অনেক পুরনো ছিল তাই নয়, এই সভ্যতাটা ছিল বিশাল। মানে সেই সময়ের মিশর বা মেসোপটেমিয়া থেকেও অনেক বড় এলাকা জুড়ে এটা ছড়িয়েছিল। আজকের পাকিস্তান, ভারত, এমনকি আফগানিস্তানের কিছু অংশ পর্যন্ত এর সীমানা ছিল। কিন্তু এই সভ্যতার সবচেয়ে অবাক করা দিক কোনটা ছিল জানেন? সেটা হলো এদের শহর পরিকল্পনা। মানে এদের নগর পরিকল্পনা এতটাই উন্নত ছিল যে শুনলে মনে হবে যেন আজকের কোনো মডার্ন সিটির ব্লুপ্রিন্ট দেখছি আমরা। চলুন দেখি কিভাবে ওরা এটা করেছিল। প্রথমত, রাস্তাগুলো ছিল বেশ চওড়া, আর সেগুলো একে অপরকে একদম ৯০ ডিগ্রি কোণে কাটত, ঠিক যেন একটা নিখুঁত গ্রিড। দ্বিতীয়ত, ওরা একই মাপের পোড়ানো ইট দিয়ে বাড়ি বানাত, আর সেই বাড়িগুলো প্রায় দোতলা বা তার চেয়ে উঁচু হতো। তৃতীয়ত, আর এটা কিন্তু দারুণ ব্যাপার, প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছিল নিজস্ব কুয়ো আর বাথরুম। আর চতুর্থ, যেটা শুনলে সবচেয়ে অবিশ্বাস্য মনে হয়, তা হলো ওদের উন্নত ঢাকার ড্রেনেজ সিস্টেম। প্রত্যেকটা বাড়িকে মূল ড্রেনের সঙ্গে যুক্ত করা হয়েছিল। ভাবা যায় ব্যাপারটা? এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন হরপ্পার ব্যবস্থা, পরিকল্পিত রাস্তা, ঢাকা ড্রেন, মহেঞ্জোদারোর সেই বিখ্যাত গ্রেট বাথের মতো জল ব্যবস্থাপনার ব্যবস্থা, আর খাবারের অভাব মেটাতে হরপ্পার বিশাল শস্য ভাণ্ডার। আর অন্যদিকে দেখুন একটা আধুনিক শহরের কি কি প্রয়োজন হয়। কি অদ্ভুত মিল, তাই না? ওদের প্রায়োরিটিগুলো ছিল একদম আমাদের আজকের দিনের মতোই। তো শহরগুলোর কথা তো হলো, কিন্তু এই অসাধারণ শহরগুলোতে যারা থাকত, সেই মানুষগুলোর জীবনযাত্রা কেমন ছিল? মানে ওদের অর্থনীতি, শিল্পকলা বা ধর্মবিশ্বাস, সেগুলো কেমন ছিল? ওদের অর্থনীতির মূল ভিত্তিই ছিল কৃষি। ওরা গম, বার্লি, মটরশুঁটি এসব চাষ করত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, মনে করা হয় ওরাই পৃথিবীতে প্রথম তুলার চাষ শুরু করেছিল। শিল্পেও ওরা কম যেত না। তামা, ব্রোঞ্জ, সোনা, রূপো এসবের ব্যবহারে দারুণ দক্ষ কারিগর ছিল। তবে মজার ব্যাপার হলো, ওরা কিন্তু লোহার ব্যবহার জানত না। আর ওদের ব্যবসা বাণিজ্য চলত বহুদূর পর্যন্ত, একেবারে মেসোপটেমিয়া পর্যন্ত ওদের যোগাযোগ ছিল, যার সবচেয়ে বড় প্রমাণ হলো ওদের তৈরি অসংখ্য সিল। ওদের ধর্মবিশ্বাসটাও ছিল বেশ ইন্টারেস্টিং। প্রচুর পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে, যা দেখে মনে হয় ওরা কোনো এক মাতৃদেবীর পূজা করত। আবার একটা বিখ্যাত সিল আছে যেখানে ৩ মুখওয়ালা এক যোগী বসে আছেন, যাকে অনেকে আদি শিব বা পশুপতি বলে মনে করেন। এছাড়া অশ্বত্থ গাছ, সাপ, ষাঁড় এইসব প্রাকৃতিক জিনিসেরও পুজো করত। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এত বড় একটা সভ্যতা, অথচ কোনো বড় মন্দির বা রাজপ্রাসাদের চিহ্ন মাত্র নেই। এটা কি ওদের সমাজ ব্যবস্থা নিয়ে অন্য কোনো ইঙ্গিত দেয়? ঐতিহাসিকরা কিন্তু এই প্রশ্নটার উত্তর এখনও খুঁজে চলেছেন। এত কিছু তো আমরা জানলাম, কিন্তু তারপরও এই সভ্যতাকে ঘিরে রয়েছে এক গভীর রহস্যের জাল। এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর আজ পর্যন্ত মেলেনি। যেমন ধরুন, ওদের নিজস্ব একটা লেখার পদ্ধতি ছিল। এটাকে বলা হয় চিত্রলিপি বা পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। এতে শয়ে শয়ে আলাদা আলাদা চিহ্ন আছে, কিন্তু
সবচেয়ে বড় রহস্য আর হয়তো সবচেয়ে বড় আক্ষেপও এটাই যে আজকের এত উন্নত টেকনোলজি থাকার পরেও আমরা আজ পর্যন্ত এই লিপির মানে উদ্ধার করতে পারিনি। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো ওদের লেখা গল্প, ওদের আইন, ওদের ইতিহাস সবকিছুই আমাদের কাছে একটা বন্ধ বইয়ের মতো হয়ে আছে। ওরা কি ভাবত, কি লিখত, ওদের নিজেদের গলার আওয়াজটা আমরা কোনোদিনও শুনতে পাব না। আর এখান থেকেই আসে দ্বিতীয় সবচেয়ে বড় প্রশ্নটা। তাহলে হলোটা কি এদের? কেন এত বড়, এত উন্নত একটা সভ্যতা প্রায় ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের পর আচমকা হারিয়ে গেল? দেখুন, এর পেছনে বেশ কয়েকটা থিওরি আছে। কেউ বলেন সিন্ধু নদের গতিপথ বদলে গিয়েছিল বা ভয়াবহ বন্যা হয়েছিল। আবার কেউ বলেন ক্লাইমেট চেঞ্জের কারণে ভয়ঙ্কর খরা হয়েছিল। একটা সময় আর্যদের আক্রমণের তত্ত্বটাও খুব জনপ্রিয় ছিল, যদিও এখন এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আবার এমনও হতে পারে যে পরিবেশের ভারসাম্যই হয়তো ওরা নষ্ট করে ফেলেছিল। আসল কারণটা যে কি, সেটা আজও একটা বড়সড় রহস্য। তো সভ্যতাটা হয়তো সময়ের সঙ্গে হারিয়ে গেছে, কিন্তু এর ছাপ কিন্তু আজও রয়ে গেছে। সিন্ধু সভ্যতা আজও আমাদের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। ভেবে দেখুন, নগর পরিকল্পনা আর পাবলিক হেলথের ওপর ওরা যে জোরটা দিয়েছিল, সেটা ৫,০০০ বছর পরেও আমাদের জন্য একটা বিরাট শিক্ষা। শুধু তাই নয়, ওদের অনেক সাংস্কৃতিক জিনিস, যেমন ধরুন পুজোর কিছু রীতিনীতি, সেগুলো কিন্তু পরবর্তী ভারতীয় সভ্যতার মধ্যে একদম মিশে গেছে, আর আজও আমাদের জীবনে তার প্রভাব দেখা যায়। আর এই সভ্যতাকে নিয়ে কিন্তু গবেষণা আজও চলছে। অনেক আধুনিক গবেষক এখন বলছেন যে এর নামটা আসলে সিন্ধু সরস্বতী সভ্যতা হওয়া উচিত, কারণ এর বেশিরভাগ বসতিই পাওয়া গেছে এখন শুকিয়ে যাওয়া সরস্বতী নদীর তীরে। তার মানে ইতিহাস কিন্তু এখনও লেখা হচ্ছে, বদলাচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, যদি কোনোদিন ওদের ওই রহস্যময় লিপির মানে জানা যায়, তাহলে কি ভারতের ইতিহাসটা আরও একবার একেবারে গোড়া থেকে নতুন করে লিখতে হবে? একবার ভেবে দেখুন তো।